হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজ আমি তোমাদের ইংলিশে গ্রামারে ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়, তোমরা কিভাবে একটা প্রশ্ন তৈরি করবে ইংরাজিতে, সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আগে আমি বলে নিই সেন্টেন্স ক প্রকার। আমরা সবাই জানি সেন্টেন্স 5 প্রকার। অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবাচক বাক্য, যে বাক্যে কিছু জিজ্ঞাসা করা হয়। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য। অপটেটিভ সেন্টেন্স মানে ইচ্ছাসূচক বাক্য এবং এক্সক্লামেটরি সেন্টেন্স মানে হচ্ছে আবেগসূচক বাক্য। তাহলে আমার 5টা সেন্টেন্স: অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণ বাক্য, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক, ইম্পারেটিভ আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য, অপটেটিভ ইচ্ছাসূচক এবং এক্সক্লামেটরি মানে আবেগসূচক বাক্য। এখন আমরা এর মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কিভাবে প্রশ্ন তৈরি করবে। একটা স্টেটমেন্ট দেওয়া আছে, সেখান থেকে তুমি কিভাবে প্রশ্ন তৈরি করবে। দেখো, একটা স্টেটমেন্ট আমি লিখছি। ইউ আর ইল, তুমি হও অসুস্থ। ইউ মানে তুমি, আর মানে হও, ইল মানে অসুস্থ। তুমি হও অসুস্থ, এটা স্টেটমেন্টে আছে। এটাকে বা অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে। এটাকে যখন আমি ইন্টারোগেটিভ করব, তখন আমি কিভাবে করব? এটাকে আমি প্রশ্ন করলে বাংলাতে প্রশ্নটা কি হবে? তুমি কি অসুস্থ? বাংলাতে আমি এরকম লিখব, তুমি কি অসুস্থ? তাহলে সেটার ইংরেজিটা কি হবে? ইউ আর ইল মানে তুমি অসুস্থ। তুমি কি অসুস্থ যখন করব, আমি এই অক্সিলারি ভার্ব আর, এটাকে আমি সামনে নিয়ে চলে আসব, আর ইউ ইল। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। ভার্ব ছাড়া একটা সেন্টেন্স ইনকমপ্লিট। ভার্ব ছাড়া সেন্টেন্স তৈরি হয় না। অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব হচ্ছে সাহায্যকারী ক্রিয়া। এখানে এই ক্ষেত্রে কিন্তু আমি আরটাকে অক্সিলারি ভার্ব বললাম, কিন্তু এটা অক্সিলারি ভার্ব এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়নি। এই সেন্টেন্সে এটা মেন ভার্ব হিসেবেও ব্যবহার হয়েছে। আমি বলছি সাহায্যকারী ক্রিয়া। ধরো আমি লিখলাম ইউ আর ইল, যে আগের সেন্টেন্সটা, এখানে ভার্ব কোনটা আছে? আর। এবার আমি লিখছি ইউ আর রিডিং আ বুক, তুমি একটা বই পড়ছো। দেখো, দুটো সেন্টেন্সেই আর আছে। এর মধ্যে তফাৎ কি দেখো? এখানে আর ছাড়া আর কোনো ভার্ব নেই। তুমি হও অসুস্থ, এই হওয়া প্রধান কাজ। আর এখানে প্রধান কাজ কি? মেন ভার্ব কি? পড়া। ইউ আর রিডিং এ বুক, তুমি একটা বই পড়ছো। এই যে রিড মানে পড়া, এরকে সাহায্য করার জন্য রিডিং এর সাহায্যে বাংলাতে কথাটা অর্থ আসছে তুমি বই পড়ছো, মানে কাজটা বর্তমানে চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা বোঝাবার জন্য আরটা দিয়ে ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে, কিন্তু এখানে মেন ভার্ব হচ্ছে রিড। আর এখানে এই আরটা সাহায্য করার জন্য বসে আছে, রিডকে সাহায্য করছে। এক্ষেত্রে এই আরটা হয়ে গেছে অক্সিলারি ভার্ব। তাহলে এই ধরনের অক্সিলারি ভার্ব কি কি হতে পারে? অ্যাম হতে পারে, ইজ হতে পারে, আর হতে পারে, ওয়াজ হতে পারে, ওয়ার হতে পারে। এগুলো অক্সিলারি ভার্ব, কিন্তু এগুলো আবার মেন ভার্ব হিসেবেও ব্যবহার হয়। যেমন আই অ্যাম এ গার্ল, কিন্তু আবার আমি এটা বলতে পারি আই অ্যাম প্লেয়িং, আমি খেলছি, আই অ্যাম প্লেয়িং কিছু একটা ক্রিকেট, আই অ্যাম প্লেয়িং ক্রিকেট। তাহলে এখানে মেন ভার্ব কি? প্লে। আর এখানে দেখো অন্য কোনো ভার্ব নেই, আমি হই একজন মেয়ে, হওয়াটাই মূল কাজ। সেক্ষেত্রে এটা মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, আর এখানে মেন ভার্বের সঙ্গে এটাকে সাহায্য করছে অক্সিলারি। তাই যাই হোক, এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর এগুলোকে অক্সিলারি ভার্ব বলা হচ্ছে, আবার মেন ভার্ব। তো যখন একটা বাক্যে শুধুমাত্র এ ধরনের আর এরকম থাকবে, আর, অ্যাম, ইজ, আর, এগুলোকে শুধুমাত্র সামনে এনেই আমরা একটা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করে ফেলতে পারি। আমি আরও উদাহরণ তোমাদের দেখাচ্ছি।
তাহলে দেখো এখানে ইউ আর ইল এই সেন্টেন্সটায় আবার দেখো ইউ আর ইল এখানে আর একা আছে, আমি বললাম এখানে কিন্তু অক্সিলারি নয়, আর ইউ আর রিডিং এ বুক এখানে কিন্তু এটা অক্সিলারি হিসাবে ব্যবহার হয়েছে। তাহলে এটা যখন অক্সিলারি নয় ইউ আর ইল, তাহলে আমি এইটাকে কি বলতে পারি? এটাকে আমি যখন অক্সিলারি বলতে পারি না, তাহলে আমি এটাকে কি বলতে পারি? একটা নাম আমাদের দিতে হবে, এটাকে আমরা তখন বলতে পারি অপারেটর। তখন আমরা এটাকে বলতে পারি অপারেটর। যখন এটা অক্সিলারি নয় তখন এটা অপারেটর, আর যখন এটা সাহায্য করছে আর রিডিং তখন আমি সেটাকে বলবো অক্সিলারি। তাহলে আর একটা বাক্যে উদাহরণের সাহায্যে আমি ভালো করে বলি। হি ইজ আ থিপ, সে হয় একজন চোর। এখানে দেখো ইজ একাই আছে, হয় হওয়া ভার্ব বোঝাচ্ছে, কিন্তু আমি যখন বলছি হি ইজ ডুইং দ্য সাম, তাহলে এখানে কি করছে? এই ইজটা কি করছে? এই ডু ভার্বটাকে সাহায্য করছে। তাহলে এখানে তখন বলবে ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া। অক্সিলারি ভার্ব যার বাংলা হয়ে যাবে সাহায্যকারী ক্রিয়া। কিন্তু যখন এখানে কাউকে সাহায্য করছে না, নিজেই মেন ভার্ব হিসেবে কাজ করছে, তখন আমি তাকে বলবো অপারেটর। এরকম 24টা অপারেটর আছে, এরকম 24টা অপারেটর আছে যাদের সাহায্যে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। তাহলে এই 24টা অপারেটর কি কি আমরা সেন্টেন্সে ব্যবহার করে করে শিখে নিই। দেখো 1 নম্বর সেন্টেন্স, আই অ্যাম ইল। এটাকে তাহলে আমি যখন ইন্টারোগেটিভ করব কি হয়ে যাবে? অপারেটরটা আগে চলে গেল, অ্যাম আই ইল কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক না দিলে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি হবে না। 2 নম্বরে কি হবে? উই আর হ্যাপি। তাহলে এটা কি হয়ে যাবে? আর উই হ্যাপি, এই অপারেটরটা আগে চলে গেল। তাহলে অ্যাম একটা অপারেটর পেলাম, আর একটা অপারেটর পেলাম, যেগুলো সেন্টেন্সের মাঝখানে ছিল, সাবজেক্টের পরে ছিল, কিন্তু এই অপারেটরটাকে সাবজেক্টের আগে দিয়ে আমি সাবজেক্টটাকে ইন্টারোগেটিভ করতে পারি। হি ইজ এ টিচার। তাহলে এটাকে ইন্টারোগেটিভ করলে কি হয়ে যাবে বলো? ইজ হি এ টিচার। সে কি একজন শিক্ষক? সে হয় একজন শিক্ষক, তাহলে এটার মানে হলো সে কি একজন টিচার। আবার দেখো ওয়াজ ওয়ারেও এইভাবে অপারেটরে কাজ করতে পারে। যেমন আই ওয়াজ অ্যাবসেন্ট, তাহলে কি হবে? ওয়াজ আই অ্যাবসেন্ট, আমি অনুপস্থিত ছিলাম। ওয়াজ মানে ছিলাম, আমি অনুপস্থিত ছিলাম, তাহলে আমি কি অনুপস্থিত ছিলাম? ওয়াজ আই অ্যাবসেন্ট। তাহলে ওয়াজ একটা অপারেটর। তাহলে আমরা কি কি অপারেটর পেলাম? অ্যাম, আর, ইজ, ওয়াজ। এছাড়া আর কি অপারেটর হয় দেখো? ইউ আর হ্যাপি, তুমি খুশি ছিলে। তাহলে এটাকে ইন্টারোগেটিভ করলে কি হয়ে যাবে? আর ইউ হ্যাপি। তাহলে আমরা কি দেখলাম? এভাবে সাবজেক্টের পরে বসা অপারেটরগুলোকে সামনে নিয়ে গিয়ে একটা স্টেটমেন্টকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে তৈরি করা যায়। যে কথাটা বলছি তার এই অপারেটর মানে তার এই ভার্বটাকে সামনে নিয়ে গিয়ে আমরা সেটাকে প্রশ্নবাক্যে বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করতে পারি। যেমন আর কি হতে পারে? এবার দেখো হ্যাভ ভার্ব দিয়ে উদাহরণ দেখাচ্ছি। আই হ্যাভ এ পেন। সেক্ষেত্রে তাহলে কি হবে? হ্যাভ আই এ পেন, আমার একটা পেন আছে। আমার কি কোনো পেন আছে? হ্যাভ আই এ পেন, আমার কি একটি পেন আছে? আবার হ্যাজ দিয়েও এ ধরনের বাক্য হতে পারে। হি হ্যাজ এ
কার, হি হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে। তার কি কোনো গাড়ি আছে? তার কি একটি গাড়ি আছে? তাহলে কি হবে? হ্যাজ হি এ কার? কোশ্চেন মার্ক। আবার এটা যেমন অ্যাম ইজ আর তাদের পাস্ট টেন্স ওয়াজ ওয়্যার, তেমনি হ্যাজ হ্যাভ তাদের পাস্ট টেন্স হ্যাড। হ্যাড দিয়েও একইভাবে কোশ্চেন তৈরি করা যায়। আই হ্যাড মেনি বুকস, তাহলে কি হবে? হ্যাড আই মেনি বুকস। এভাবে একটা স্টেটমেন্ট থেকে ইন্টারোগেটিভ তৈরি সেন্টেন্স অতি সহজে তৈরি করা যায়। এগুলো তো গেল অপারেটরগুলোকে সামনে এনে। এবার অক্সিলারি ভার্ব, ওগুলোই যখন আমি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করছি সেগুলোকে সামনে এনে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব। আই অ্যাম প্লেয়িং, তাহলে কি হবে? আই অ্যাম প্লেয়িং ফুটবল, তাহলে কি হবে? এটাকে ইন্টারোগেটিভ করলে অ্যাম আই প্লেয়িং ফুটবল। তাহলে যখন এটা অক্সিলারি তখন মেন ভার্বটা আছে দেখতে পাচ্ছ, সেখানে অক্সিলারিটাকে সামনে নিয়ে এলাম, কিন্তু শুধু অ্যাম প্লেয়িং পুরো ভার্বটাকে আনলাম না, শুধুমাত্র অ্যাম অক্সিলারিটাকেই সামনে নিয়ে এলাম। তারপরটা দেখো, ইউ হ্যাভ ডান দিস, এটার ক্ষেত্রে কি হবে তাহলে? হ্যাভ ইউ ডান দিস, তুমি কি এটা করেছো? এভাবে করবে। ইউ শ্যাল গো, তুমি যাবে, সেটাকে ইন্টারোগেটিভ করলে কি হবে? শ্যাল ইউ গো, তুমি কি যাবে? দে হ্যাড লেফট দ্য টাউন, তারা শহর ছেড়ে চলে গেছে। তারা কি শহর ছেড়ে গেছে? সেক্ষেত্রে কি হবে? হ্যাড দে লেফট দ্য টাউন। তাহলে আমরা এতক্ষণ কি দেখলাম? অপারেটর থাকলে অপারেটরগুলোকে সামনে এনে যখন একটাই ভার্ব আছে, একটাই মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে অ্যামিজার বা ওয়াজ ওয়ার বা হ্যাজ হ্যাভ বা হ্যাড, সেগুলোকে সামনে এনে সাবজেক্টের সামনে এনে সেই ভার্বগুলোকে অতি সহজেই একটা স্টেটমেন্ট থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যাওয়া যায়। এবং যখন এরা অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে বসছে সেন্টেন্সে, তখন ওইগুলোকে সামনে এনে সেন্টেন্সটাকে সাবজেক্টের সামনে এনে সেন্টেন্সটাকে অতি সহজেই করা যায়, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করা যায়। এতটা আমরা দেখলাম। এবার যখন দেখো প্রিন্সিপাল ভার্ব অ্যামিজার বা ওয়াজ ওয়্যার নেই, বা অক্সিলারি ভার্ব অ্যামিজার বা ওয়াজ ওয়্যার নেই, সেক্ষেত্রে আমরা কি করব? ধরো সেন্টেন্সটা আছে ডু ভার্ব দিয়ে। ইউ লিভ ইন কলকাতা, তুমি কলকাতায় বাস করো। আমি যদি বলতাম ইউ আর ইটিং রাইস, সেক্ষেত্রে আরটা আগে চলে যেত, গিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স হতো। কিন্তু এখানে আমি কোন জিনিসটাকে সামনে নিয়ে গিয়ে, মানে কিভাবে আমি সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। এক্ষেত্রে দেখো ভার্বটার দিকে তাকাও, এক্ষেত্রে এই ভার্বটা হচ্ছে লিভ, এটাকে বলা হয় ডু ভার্ব। লিভ, ইট, স্লিপ, ড্রিঙ্ক, এগুলো সবগুলোকেই বলা হয় ডু ভার্ব। ডু এর তিনটে ফর্ম হচ্ছে ডু, এবং প্রেজেন্ট টেন্সেই ডাজ, এবং পাস্ট টেন্সে হচ্ছে ডিড। এই তিনটে এনে এই ধরনের সেন্টেন্সকে আমি ইন্টারোগেটিভে নিয়ে যাব। দেখো, ইউ লিভ ইন কলকাতা, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা অক্সিলারি ভার্ব নেই, তাহলে এটা কি? ডু ভার্ব। সেক্ষেত্রে আমি ডুটাকে সামনে নিয়ে আসব। ডু ইউ লিভ ইন কলকাতা। এবার এটাই যদি এরকম থাকে, হি লিভস ইন কলকাতা, দেখো হি লিভস, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে তাই এস যোগ হচ্ছে। যেই ভার্বের সাথে এস যোগ হয়েছে তখন ডু ভার্ব হিসেবে আমি ডু হিসেবে ডুটা নয়, সামনে কি আনবো? এর জন্য ডাজ।
তাহলে এর উত্তর কি হবে? ডাজ হি লিভ ইন কলকাতা? সে কি কলকাতায় বাস করে? আবার এটাই যদি লিভটাই যদি আমার পাস্ট টেন্সে থাকতো তাহলে কি করতাম? হি লিভড ইন কলকাতা। তাহলে সেক্ষেত্রে আমার উত্তর হয়ে যাবে ডিড। ডিড হি লিভ ইন কলকাতা? বোঝা গেছে? আমি আরও একটা সেন্টেন্স নিয়ে এটা বোঝাচ্ছি। আই প্লে ক্রিকেট। এখানে তো অ্যামিজার, ওয়াজার, হ্যাজার কিছু নেই যেটাকে তুমি সামনে নিয়ে গিয়ে সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে পারো। তাহলে প্লেটা কি ভার্ব? প্লেটা ডু ভার্ব। তাহলে প্লেটা যেহেতু ডু ভার্ব তাহলে এটা আমি দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্সে। কেন পাস্ট টেন্সে থাকলে আমার এখানে প্লে থাকতো না, তাহলে কি থাকতো? প্লেড থাকতো, তাই তো? প্লেড নেই, প্লে আছে, তাহলে প্রেজেন্ট টেন্স। যখন প্রেজেন্ট টেন্স তখন আমি ডু দিয়ে শুরু করবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডু আই প্লে ক্রিকেট? সরি, এটাই ফুল স্টপ হবে। ডু আই প্লে ক্রিকেট? আবার এটাই যদি আমি করতাম আই প্লেড ক্রিকেট, আই প্লেড ক্রিকেট, আমি ফুটবল খেলতাম, তাহলে আমি কি ফুটবল খেলতাম? সেক্ষেত্রে দেখো প্লেড ইডি আছে, তার মানে পাস্ট টেন্স। তাহলে আমি এখানে ডু বসাবো না, কি বসাবো? ডিড। ডিড আই প্লে ক্রিকেট? ডিড আই প্লে ক্রিকেট? কোশ্চেন মার্ক। বোঝা গেছে এতটা? দেখো নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে একটা নেগেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করবে, তার দুটো নিয়ম আছে। আগে আমি লিখছি একটা সেন্টেন্স, রাম ইজ নট স্ট্রং। আর একটা লিখলাম হি ইজ নট স্ট্রং। এখানে দেখো একটা পার্থক্য আছে, রামটা নাউন, হিটা প্রোনাউন। আমরা জানি নাউন কাকে বলে? যে ওয়ার্ডের দ্বারা ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নাম বোঝায় তাকে নাউন বলে। আর প্রোনাউন কাকে বলে? যার দ্বারা নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকেই প্রোনাউন বলে, যেমন আই, হি, উই ইত্যাদি। তাহলে এটা নাউন আছে, এটা প্রোনাউন আছে। এই যখন নাউন আছে তখন সেন্টেন্সটা যখন আমি ইন্টারোগেটিভ করব, এমনিতে দেখছো আমরা অক্সিলিয়ারি ভার্ব বা অপারেটর আছে এখানে, আমি সেটাকে সামনে আনবো। কিন্তু নাউন যখন আছে তার সঙ্গে থাকা নটটাকেও আমাকে সামনে এনে একসাথেই সাবজেক্টের সামনে এনে সেটাকে আমায় ইন্টারোগেটিভ করতে হবে। সেক্ষেত্রে আমি করব ইজ নট রাম স্ট্রং? ইজ নট রাম স্ট্রং? কোশ্চেন মার্ক। কিন্তু যেখানে প্রোনাউন আছে সেক্ষেত্রে প্রোনাউনের পরে মানে ভার্বের পরে সাবজেক্টের পরে, যে ক্ষেত্রে প্রোনাউন আছে সেখানে সাবজেক্টের পরে এই নটটা বসবে। সেক্ষেত্রে শুধুমাত্র ইজটা সামনে চলে এলো। ইজ হি নট স্ট্রং? সে কি শক্তিশালী নয়? তাহলে যেখানে নাউন আছে সেক্ষেত্রে ইজ নটটা একসাথে বসলো, সাবজেক্টের আগে চলে এলো। আর যেখানে প্রোনাউন আছে সেখানে নটটা সাবজেক্টের পরে বসলো। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে নট এই শব্দটা প্রোনাউনের পরে বসে কিন্তু নাউনের আগে বসে। আমি আরও একটা দুটো উদাহরণ দিয়ে নিই। দেখো, বীরেন ওয়াজ নট ওয়েল। তাহলে এই সেন্টেন্সে বীরেন নাউন আছে, সেক্ষেত্রে ইন্টারোগেটিভ করার সময় আমি তাহলে কী করব? ওয়াজ নট বীরেন ওয়েল? কোশ্চেন মার্ক। কিন্তু যখন আমি বলছি হি ওয়াজ নট ওয়েল, এখানে হিটা কি আছে? হিটা প্রোনাউন আছে, সেক্ষেত্রে আমাকে ওয়াজটা শুধু আমি আগে আনলাম, ওয়াজ হি নট ওয়েল? কোশ্চেন মার্ক দিলাম। দেখো আমরা যে নিয়মগুলো শিখলাম সেগুলো থেকে মিশিয়ে আমি কয়েকটা সেন্টেন্স নিয়েছি, সেগুলো স্টেটমেন্ট থেকে আমরা ইন্টারোগেটিভে চেঞ্জ করব। দেখো, হি ইজ ওয়েল নাও, তাহলে এর উত্তর কি হবে? ইজ আগে নিয়ে এলাম, ইজ হি ওয়েল নাও? কোশ্চেন মার্ক। উই ইট রাইস, দেখো এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, এটা ডু ভার্ব, আবার বোঝাচ্ছে প্রেজেন্ট টেন্স, তাহলে এটা আমি কি করব? ডু। ডু উই ইট রাইস? কোশ্চেন মার্ক।
ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে এটা কি হবে, আমাকে হ্যাভটা সামনে নিয়ে আসতে হবে। দেখো ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে আমি কিভাবে করব, এই হ্যাভটাকে আমার সামনে আনতে হবে। হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, কোশ্চেন মার্ক। ইউ আর টেলিং এ স্টোরি, এটা কিভাবে করব, তাহলে আমাকে অক্সিলারি ভার্ব আছে ওয়ার, ওয়ারটাকে সামনে নিয়ে এলাম, ওয়ার ইউ সাবজেক্টের আগে নিয়ে এসে বসালাম, ওয়ার ইউ টেলিং আ স্টোরি, কোশ্চেন মার্ক। হি কল্ড ইউ, দেখো এটা পাস্ট টেন্স আছে অথচ এটা ডু ভার্ব আছে, কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে পাস্ট টেন্সে ডু ভার্ব, তাহলে কি আনতে হবে আমাকে সামনে, ডিড। ডিড হি কল ইউ, দেখো রাম ওয়ান্টস সাম ফুড, রাম কিছু খাবার চায়, রাম কি কিছু খাবার চায়, যেহেতু ওয়ান্টস আছে ভার্বের সাথে এস যোগ আছে, তাহলে আমি এটা ডু ভার্ব, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমাকে সামনে কে নিয়ে যেতে হবে, ডাজ। ডাজ রাম ওয়ান্ট, মেন ভার্বটা বসাই এবার, ওয়ান্ট সাম ফুড, কোশ্চেন মার্ক। আমি যখন তোমাদের নেগেটিভ সেন্টেন্সের ইন্টারোগেটিভ করা দেখালাম, তখন আমি দেখালাম এভাবে, ধরো এই সেন্টেন্সটা লিখলাম, প্রমিলা ডিড নট ইট, আমি কি বলেছি, যখন নাউন থাকবে সেক্ষেত্রে আমি নটটাকে সামনে নিয়ে চলে যাব, এখানে ডিড নট আছে তাই ডিড নট পুরোটাই সামনে যাবে, ডিড নট প্রমিলা ইট, ডিড নট একসাথে বসলো নাউনের আগে, নট সাধারণত নাউনের আগে বসে কিন্তু প্রোনাউনের পরে বসে, আবার যখন প্রোনাউন দিয়ে থাকছে তখন কি লিখছি, ইউ ডিড নট ইট, সেক্ষেত্রে কিন্তু আমি কি লিখবো, এটা ইন্টারোগেটিভ যখন হবে কি করব, ডিডটা সামনে এলো, ডিড ইউ নট ইট, মনে আছে যে ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভের সময় যখন নাউন থাকবে তখন আমি অ্যামিজার হোক, ওয়াজার হোক, ডু বা ডিড বা ডাজ যাই হোক, সেই নটটাকে তার সঙ্গে নেব, অক্সিলারি বা এই ডু ভার্বের সঙ্গে নিয়ে তারপর সাবজেক্ট মানে নাউনটা বসিয়ে তারপর বাকি ভার্বটা বসানো হবে। কিন্তু যদি এটা প্রোনাউন থাকে সেক্ষেত্রে কিন্তু নটটা প্রোনাউনের পরে বসবে, এটাই আমরা শিখেছি। কিন্তু একটা ব্যাপার হলো, যদি কন্ট্রাক্টেড ফর্ম থাকে, কন্ট্রাক্টেড ফর্ম মানে ইজ নটের জন্য কন্ট্রাক্টেড ফর্মে আমরা কি নিই, ইজ নটকে আমরা সংক্ষেপে কি লিখি, ইজ নট, ওয়াজ নটকে কি লিখি, ওয়াজ নট, একসাথে লিখি, ডু নটকে লিখি ডোন্ট, তাই তো, এগুলোকে কি বলা হয়, কন্ট্রাক্টেড ফর্ম বলা হয়। যখন এ ধরনের কন্ট্রাক্টেড ফর্ম থাকবে তখন কিন্তু সেটা নাউন বা প্রোনাউন যে কোনো কিছুই হোক, তখন আমাকে একসাথেই নটটা বসাতে হবে, যেমন ওয়াজ নট রাম ইল, রাম কি অসুস্থ ছিল না, বা ইসন্ট হি স্ট্রং, সে কি, ইজ নট হি স্ট্রং, এই কন্ট্রাক্টেড ফর্মের ক্ষেত্রে কিন্তু এই নটটা নাউন বা প্রোনাউন যাই থাকুক তার আগে বসবে, কিন্তু যদি কন্ট্রাক্টেড ফর্ম না থাকে সেক্ষেত্রে নাউনের বেলা আগে এবং প্রোনাউনের বেলা পরে বসবে। এবার আমি যে নিয়মগুলো শেখালাম তার উপর নির্ভর করে আমি 10টা হোমওয়ার্ক তোমাদের দেব, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, না হলে পরের ভিডিওতে এগুলো সম্পর্কে আলোচনা করা হবে এবং কিভাবে WH ওয়ার্ড তৈরি হয় সে সম্পর্কে আলোচনা করা হবে। দেখো আমি যে নিয়মগুলো শেখালাম তাহলে তার উপর ভিত্তি করে কয়েকটা হোমওয়ার্ক দিয়েছি, তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো বা পরের ভিডিওতে আলোচনা করব। দেখো, হি ইজ এ টিচার, মানে এগুলো স্টেটমেন্টে আছে, এগুলোকে তোমরা কি করবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে যাবে এবং এই নিয়ম মেপে নিয়ে যাবে। হি ইজ এ টিচার, যে নিয়মে আমি শেখালাম যেভাবে, দে আর হ্যাপি, ইউ হ্যাভ এ বিগ হাউস, ইউ হ্যাড এ সার্ভেন্ট, boys play football, Shita goes to school, you saw the picture, Rima did not make a mistake,
দ্য বেল ডিড নট রিং, হি ইজ নট পোর। এই সেন্টেন্সগুলোকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমরা নিয়ে যাবে। আজকে তাহলে আমরা যে ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে ট্রান্সফার করা শিখলাম, এগুলোকে বলা হয় ইয়েস আর নো ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে এগুলোর উত্তর আমরা হ্যাঁ বা নাতে দিতে পারি। এর পরের দিন আমরা শিখব ইনফরমেশন কোশ্চেন, মানে যেগুলো থেকে আমরা কিছু তথ্য পেতে পারি, মানে WH সেন্টেন্স, WH ওয়ার্ড দিয়ে সেন্টেন্স তৈরি করা শিখবো এর পরের দিন আমরা। WH ওয়ার্ড মানে হু, হুইচ, হোয়াট, এরকম 7টা ওয়ার্ড আছে যেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করা আমরা পরের দিনের ভিডিওতে শিখব।